হাই ফ্রেন্ডস, গাইড ডব্লিউবিসিএসে তোমাদের সকলকে স্বাগত জানাই। পুজো একেবারে দোরগোড়ায়। আশা রাখবো এবারের পুজো তোমাদের সকলেরই খুব ভালো কাটবে। তবে খেয়াল রাখবে, পুজো হয়ে গেলে পরে কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে চলেছে, যেমন আইসিডিএস মেন্স, ডব্লিউবিসিএস মেন্স, মিসলেনিয়াস মেন্স। আর এই সমস্ত পরীক্ষায় খুবই প্রয়োজনীয় হয়ে উঠতে পারে এরকম একটি বিষয় আজকের এই ভিডিওটাতে তোমাদের সামনে আলোচনা করা হচ্ছে। আজকের এই ভিডিওটার বিষয় হচ্ছে ফার্ম বিল বা কৃষি বিল। তোমরা সকলেই জানো বর্তমানে ফার্ম বিল বা কৃষি বিল নিয়ে ভারতের অনেক জায়গাতেই বেশ কিছু তর্ক বিতর্ক এই সমস্ত চলছে। বেশ বেশ কিছু জায়গা, বিশেষ করে পাঞ্জাবে বেশ কিছু বিক্ষোভ টিক্ষোভ হয়েছে, এই সমস্ত ব্যাপার হয়েছে। তো এই ফার্ম বিলে প্রকৃতপক্ষে কি রয়েছে, এই ফার্ম বিলের ফলে কৃষকদের কি কি সুবিধা হতে পারে, এই ফার্ম বিলে কৃষকদের অসুবিধাই বা কি কি হতে পারে, এই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের গাইড ডব্লিউবিসিএস এর এই ভিডিওটাতে তোমাদের সামনে ফার্ম বিল বা কৃষি বিলের একটা বিশদ বিবরণ তুলে ধরতে চলেছি। তাহলে চলো বন্ধুরা, কোনো রকম দেরি না করে এবারে ভিডিওটা শুরু করে দিই। ফার্ম বিল বা কৃষি বিল নিয়ে আলোচনার শুরুতেই তোমাদেরকে বলে রাখি যে কেন্দ্রীয় সরকার সম্প্রতি 3টি ফার্ম বিল বা কৃষি বিল পাশ করেছে। প্রথমেই এই 3টি ফার্ম বিল বা কৃষি বিলের কী কী নাম, মানে বিল 3টি কী কী সেইটি তোমাদেরকে বলি। প্রথম বিলটি হচ্ছে দ্য ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন বিল 2020। দ্বিতীয়টি হচ্ছে দ্য ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিল 2020। এবং শেষ বিলটি হচ্ছে দ্য এসেন্সিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট বিল 2020। মানে এই যে ফার্ম বিল রয়েছে, ফার্ম বিল বা কৃষি বিল যেটা বলা হচ্ছে, 3টি ডিফারেন্ট ফার্ম বিল বা কৃষি বিল রয়েছে। এই 3টি ডিফারেন্ট ফার্ম বিল বা কৃষি বিলের নাম তোমাদের বললাম। এবারে তোমাদের একটা ভাইটাল ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে গত জুন মাসে, মানে জুন 2020-তে, যখন সারা দেশ জুড়েই লকডাউন চলছিল কঠোরভাবে, সেই সময় কেন্দ্রীয় সরকার এই 3টি ফার্ম বিলকে অর্ডিন্যান্স আকারে পেশ করে এবং সেই সময় যথেষ্ট বিরোধিতার সত্ত্বেও ধ্বনি ভোটের মাধ্যমে বা ভয়েস ভোটের মাধ্যমে এই 3টি বিল পাশ হয়ে গেছিল। এরপরে লোকসভার পূর্ণাঙ্গ অধিবেশন বসার পরে, বা লোকসভা না, পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশন বসার পরে গত 17ই সেপ্টেম্বর লোকসভায় এবং 20শে সেপ্টেম্বর রাজ্যসভায় এই দুটি বিল পাশ হয়। সরি, একটু ভুল বললাম, প্রথম যে দুটি বিল বললাম সেই দুটি বিল পাশ হয় লোকসভায় পাশ হয় হচ্ছে গত 17ই সেপ্টেম্বর এবং রাজ্যসভায় পাশ হয় হচ্ছে গত 20শে সেপ্টেম্বর। আর 3 নম্বর যে বিলটা আছে, মানে এসেন্সিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট বিল, এই বিলটা লোকসভায় পাশ হয়েছিল 15ই সেপ্টেম্বর এবং রাজ্যসভায় পাশ হয়েছিল 22শে সেপ্টেম্বর। এবারে আমরা দেখে নিই এই 3টি ফার্ম বিলে কি কি রয়েছে, মানে বেসিক কি কি বলতে চেয়েছে এই 3টি ফার্ম বিলে, সেটা আমরা একবার দেখে নিই। প্রথম যে বিলটা রয়েছে, মানে দ্য ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন বিল 2020। এই বিলটা অনুযায়ী ফার্মাররা বা কৃষকরা তাদের নিজেদের রাজ্যের এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি যেটা আছে, সেই কমিটিকে তাদের উৎপন্ন শস্য না বেচে বাইরে অন্য কোনো প্রাইভেট সংস্থাকে, বেসরকারি সংস্থাকে বা অন্য কোনো রাজ্যে যে কোনো জায়গায় তাদের ইচ্ছামতো বিনা শুল্কে, উইদাউট ট্যাক্স, বেচতে পারবে। তার মানে এই বিলটা যেটা বেসিক প্রোভাইড করছে, এই প্রথম যে বিলটা দ্য ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন বিল 2020, এইটা যেটা প্রোভাইড করছে, এই বিলটা যেটা প্রোভাইড করছে সেটা হচ্ছে কৃষকদের ইচ্ছামতো স্বাধীনতা দিচ্ছে যে তারা তাদের উৎপন্ন শস্য যে কোনো জায়গায় বেচতে পারবে। এখন এতদিন পর্যন্ত যেটা ছিল যে কৃষকরা, মানে অনেক রাজ্যে এই নিয়মটা ছিল, কৃষকরা তাদের উৎপন্ন শস্য কেবলমাত্র সংশ্লিষ্ট রাজ্যের এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটিকেই বেচতে পারবে। সেইটার জায়গায় এখন যেটা আসছে সেটা হচ্ছে যে কৃষকরা তাদের উৎপন্ন শস্য যে কোনো জায়গায়, তাদের খুশি মতো যে কোনো জায়গায়, এমনকি বাইরের রাজ্যেও বেচতে পারবে। নেক্সট যে বিলটা আছে, মানে দ্য ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিল 2020, এই বিলটাতে যেটা বলা হচ্ছে, এই বিলটা অনুযায়ী কৃষকরা
তাদের উৎপন্ন শস্য কাকে বেচবে, মানে যে সমস্ত বেসরকারি সংস্থা বা যেখানে বেচবে সেই সমস্ত বেসরকারি সংস্থা বা যেখানেই হোক তাদের সঙ্গে ডিরেক্ট নিজেরা চুক্তি করতে পারবে। মানে ফার্মাররা, কৃষকরা এই বিলটার মাধ্যমে, এই সেকেন্ড বিলটার মাধ্যমে মার্কেটিংয়ে সরাসরিভাবে অংশগ্রহণ করতে পারবে। আর তৃতীয় যে বিলটা আছে, যে এসেন্সিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট বিল 2020, এই বিলটার মাধ্যমে, এই বিলটাতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই বিলটার মাধ্যমে সরকার বেশ কিছু এসেন্সিয়াল কমোডিটিস যেমন ডাল, তেল, পেঁয়াজ, এই সমস্ত বেশ কিছু এসেন্সিয়াল কমোডিটির ওপর সরকার নিজের নিয়ন্ত্রণ তুলে নিচ্ছে, এবং বলা হচ্ছে যে কেবলমাত্র বিপদকালীন বা জরুরিকালীন অবস্থাতেই সরকার এই সমস্ত শস্য, মানে এই সমস্ত খাদ্যসমূহকে নিয়ন্ত্রণ করবে। এবারে আমরা দেখে নিই এই ফার্ম বিলগুলোর থেকে কৃষকদের কি কি লাভ হতে পারে, বা ফার্ম বিলগুলোর থেকে কৃষকদের কি কি উপকার হতে পারে সেটা আমরা একবার দেখে নিই। দেখো, ফার্ম বিলগুলোর থেকে কৃষকদের যে সমস্ত উপকার হতে পারে, প্রথমেই দেখো আছে যেটা, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত কৃষকরা সংশ্লিষ্ট রাজ্যের এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি, মানে যে সমস্ত রাজ্যে রয়েছে সেই সমস্ত রাজ্যের ক্ষেত্রেই বলছি, সেই এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটিকেই তাদের উৎপন্ন শস্যগুলো বেচতে বাধ্য হতো। মানে বাই দ্য অ্যাক্ট অফ এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি বেশ কিছু রাজ্য এরকম নিয়ম করেছিল যে তাদের রাজ্যের কৃষকদের সমস্ত শস্য সেই এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটির মাধ্যমেই বেচতে হবে। মানে সেই অ্যাক্টের আন্ডারে যে সমস্ত কৃষকরা রয়েছেন সেই সমস্ত কৃষকরা সেই এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটিকেই তাদের উৎপন্ন শস্যসমূহ বেচবেন। এতদিন পর্যন্ত এটা নিয়ম ছিল। তো এই নতুন ফার্ম বিলে এই বাধ্যবাধকতাটা সরিয়ে নেওয়া হলো। মানে কৃষকরা এখন এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটিকে যেরকম বেচতো সেরকম বেচতে পারবে, প্লাস তারা তাদের ইচ্ছা মতো এর বাইরেও বিভিন্ন সংস্থাকে বা বিভিন্ন বেসরকারি কোম্পানি বা বিভিন্ন জায়গায় তাদের খুশি মতো কৃষকরা তাদের উৎপন্ন শস্য বেচতে পারবে। এটা হলো একটা ব্যাপার। এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে যে কৃষকরা এতদিন পর্যন্ত বেসিক্যালি নিজের রাজ্যের মধ্যেই তাদের উৎপন্ন শস্য বেচতে বাধ্য হতো। তো এই নতুন ফার্ম বিলের মাধ্যমে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে কৃষকরা তাদের উৎপন্ন শস্য নিজের রাজ্যের বাইরে অন্যান্য রাজ্যেও বেচতে পারবে। মানে ইন্টারস্টেট সেলিং, এটাকে এই ফার্ম বিলে পারমিট করা হলো। নেক্সট যেটা আছে দেখো, সেটা হচ্ছে বিভিন্ন বড় বড় সংস্থা বা বড় বড় প্রাইভেট কোম্পানি তারা ডিরেক্টলি সরাসরিভাবে কৃষকদের থেকে তাদের উৎপন্ন শস্য কিনতে পারবে। এই ব্যবস্থাটা করা হচ্ছে এই নতুন ফার্ম বিলে। এই সমস্ত বড় বড় সংস্থা বা বড় বড় কোম্পানিতে কৃষকরা যখন তাদের উৎপন্ন শস্য বেচতে পারবে, তার ফলে এটা আশা করা যেতে পারে যে যেহেতু সংস্থাগুলি অনেক বড়, সেহেতু তাদের আয়টাও সেই সমস্ত সংস্থার থেকে আরো বেশি পরিমাণে হবে, এটা আশা করা যেতেই পারে। নেক্সট যেটা আছে দেখো, সেটা হচ্ছে যেহেতু বহু প্রাইভেট কোম্পানি, বেসরকারি সংস্থা বা এই সমস্ত বহু সংস্থাকেই এই কৃষকদের কাছ থেকে শস্য কেনার অনুমতিটা দেওয়া হলো। মানে কৃষকরা যে কোনো কাউকে তাদের খুশি মতো শস্য বেচতে পারবে, এরকম একটা অনুমতি দেওয়া হলো। তার ফলে যেটা আশা করা যাচ্ছে যে এর ফলে একটা অলিগোপলি মার্কেট সৃষ্টি হবে। এই অলিগোপলি মার্কেট সৃষ্টি হওয়ার ফলে কি হবে, জিনিসপত্রের দাম বেশ কিছুটা কমবে বলে আশা করা যাচ্ছে। অলিগোপলি মার্কেটটা কি? অলিগোপলি মার্কেটটা তোমরা অনেকেই হয়তো জানো, তাও যারা জানো না তাদেরকে আমি জাস্ট বেসিকটা একটু বলে দিচ্ছি। এই অলিগোপলি মার্কেট হচ্ছে যে মার্কেটে ক্রেতাও অনেক থাকে এবং বিক্রেতাও অনেক থাকে, এবং ক্রেতা বিক্রেতা উভয় বেশি থাকার ফলে কি হয়, একটা বার্গেনিং এর জায়গা চলে আসে। মানে যারা বিক্রেতা তারাও চেষ্টা করে যে যতটা কম সম্ভব দামে জিনিসগুলো বিক্রি করা। এর ফলে কি হয়, জিনিসের দাম বেশ কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে। ফলে কৃষকরা এখন যেহেতু মানে বিভিন্ন কোম্পানিকে বা তাদের খুশি মতো যে কাউকে তাদের শস্য বেচতে পারবে, এইটা যেহেতু এই ফার্ম বিলে এই অনুমতিটা দেওয়া হলো, সেহেতু কৃষকরা সেহেতু এটাই আশা করা যাচ্ছে যে আহ, একটা অলিগোপলি মার্কেট এখানে সৃষ্টি হবে এবং এর ফলে জিনিসপত্রের দাম হ্রাস পাবে। এবার নেক্সট যেটা আছে দেখো, সেটা হচ্ছে যে দি ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস অ্যাক্ট 2020, এই একটা অনুযায়ী কি বলা হচ্ছে, এই একটাতে একটা পয়েন্ট দেওয়া আছে যে এই যে কৃষকরা যে যে কোনো সংস্থা, বেসরকারি সংস্থা বা যে কোনো কাউকে যে বেচতে পারবে, এই যে সংস্থাকে বেচবে সেই সমস্ত সংস্থার সঙ্গে কৃষকদের একটা চুক্তি হবে, এবং এই চুক্তির ক্ষেত্রে সরকার নিয়ন্ত্রিত একটা কনসিলেশন বোর্ড বা
মধ্যস্থতাকারী বোর্ড বলতে পারো, সেই সরকার নিয়ন্ত্রিত একটা মধ্যস্থতাকারী বোর্ডের পর্ষদের সামনে এই চুক্তিটি হবে, পর্ষদের উপস্থিতিতে এই চুক্তিটি হবে, যাতে কৃষকরা তাদের ন্যায্য মূল্যটি পেতে পারে। মানে ক্রেতা আর বিক্রেতার মধ্যে যে চুক্তিটা হবে সেই চুক্তিতে মানে চুক্তিটা সরকারের উপস্থিতিতে হবে, যাতে এই চুক্তি সংক্রান্ত যে কোনো বিবাদ বা কিছু দেখা দিলে সরকার তাতে মধ্যস্থতা করে সেই বিবাদটির মীমাংসা করতে পারে। নেক্সট যেটা আছে দেখো, সেটা হচ্ছে যে এই কথাটা তোমরা শুনে থাকবে যে বিভিন্ন ক্ষেত্রেই বলা হচ্ছে যে, মানে বিশেষ করে পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত জায়গায় একটা কথা বলা হচ্ছে যে কৃষকরা তাদের মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা ছিল সেটা আর পাবে না। তো মিনিমাম সাপোর্ট প্রাইসটা কি একটু বলে দিই। মিনিমাম সাপোর্ট প্রাইস তোমরা হয়তো অনেকে জানো, বাট যারা জানো না তারা একটু সামান্য জেনে রাখো যে মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা, সেটা হচ্ছে যে যে মূল্যে কৃষকরা, মিনিমাম যে মূল্যে কৃষকরা সরকারকে জিনিসটা বিক্রি করতে পারে, মানে সরকার মিনিমাম মানে ন্যূনতম যে মূল্যে কৃষকদের কাছ থেকে তাদের শস্য কিনে নেয় সেটাই হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। এই মিনিমাম সাপোর্ট প্রাইস থাকার ফলে যে সুবিধাটা হয় যে কৃষকরা ন্যূনতম একটা মূল্য তাদের উৎপন্ন শস্যের ক্ষেত্রে ন্যূনতম একটা মূল্য অবশ্যই পায়। তো এই ফার্ম বিলে কিন্তু এই মিনিমাম সাপোর্ট প্রাইস এটা তুলে দেওয়ার মতো কোনো কিছুই বলা নেই যে কৃষকরা মিনিমাম সাপোর্ট প্রাইসটা পাবে না, এরকম একটা কথা বলা হচ্ছে। মানে এই ফার্ম বিলে যারা বিরোধিতা করছে তারা এরকম একটা কথা বলছে, বাট মিনিমাম সাপোর্ট প্রাইস তুলে দেওয়ার কিন্তু কোনো কিছুই বলা নেই এক্ষেত্রে। তো এই দিকগুলো মোটামুটি ফার্ম বিলের ক্ষেত্রে এই দিকগুলো মোটামুটি কৃষকদের ক্ষেত্রে সুবিধাজনক বা লাভজনক। এবারে আমরা চলে আসবো যে কৃষকদের কোন দিকগুলো ক্ষতি হতে পারে, সেই জিনিসগুলোতে একবার চলে আসবো। এই বিলের মাধ্যমে, এই ফার্ম বিলগুলোর মাধ্যমে কৃষকরা যে যে উপায় ক্ষতিগ্রস্ত হতে পারে বা কৃষকরা যে সমস্ত সমস্যায় পড়তে পারে বলে মনে করা হচ্ছে, সেই দিকগুলো হচ্ছে, প্রথমেই দেখো যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে যে কৃষকরা অবশ্যই আমাদের দেশের গরিব সম্প্রদায়। আর এই ফার্ম বিলে যে বলা হচ্ছে যে বিভিন্ন বড় বড় কোম্পানি, বেসরকারি কোম্পানি কৃষকদের কাছ থেকে সরাসরিভাবে শস্যগুলো, তাদের উৎপন্ন শস্য কিনে নেওয়ার অনুমতি পাবে। তো বিভিন্ন বড় বড় কোম্পানি এরা অবশ্যই সমাজের একটা ধনী শ্রেণী। তাহলে এই কৃষকরা হচ্ছে সমাজের গরিব শ্রেণীর পর্যায়ে পড়ছে। আর যে সমস্ত কোম্পানি বা ফার্ম তারা সমাজের বড়লোক শ্রেণীর পর্যায়ে পড়ছে। তো এই যে একটা শ্রেণীগত যে একটা গ্যাপ, এই শ্রেণীগত গ্যাপ বা এই শ্রেণীগত বৈষম্যের ফলে কৃষকদের কাছে, দেশের দেশের দরিদ্র কৃষকদের কাছে এই বড় বড় কোম্পানির সঙ্গে কমিউনিকেট করা বা তাদের সঙ্গে সহাবস্থান করা বা তাদের সঙ্গে সমঝোতা করে চলা, এটা কতটা সম্ভবপর হবে, এটা একটা প্রশ্নচিহ্ন অবশ্যই থেকে যাচ্ছে। নেক্সট যেটা হতে পারে দেখো, এই যে বললাম যে কৃষক বিভিন্ন বড় বড় সংস্থা কৃষকদের কাছ থেকে জিনিসপত্র কিনে নেবে। তো এক্ষেত্রে একটা যেটা সমস্যা অবশ্যই কৃষকদের হতে পারে সেটা হচ্ছে বিভিন্ন বড় বড় সংস্থার সঙ্গে, বড় বড় বেসরকারি সংস্থা বা বিভিন্ন বড় বড় যাই বলো কোম্পানি, যাদের সঙ্গেই বলো, তাদের সঙ্গে কৃষকরা তারা যখন কৃষকদের থেকে জিনিসগুলো কিনবে, সেক্ষেত্রে কৃষকদের বার্গেইন বা দরদাম করার ব্যাপারটা কিন্তু বেশ কিছুটা ডিফিকাল্ট বা কঠিন হতে পারে। মানে বড় বড় সংস্থা বা বেসরকারি সংস্থার সঙ্গে দেশের সাধারণ কৃষকরা তাদের জিনিসপত্র নিয়ে কতটা দরদাম করতে পারবে, মানে কতটা বেশি দাম তাদের কাছ থেকে আদায় করতে পারবে, সেটা কিন্তু অবশ্যই একটা প্রশ্নের বিষয়, মানে জিজ্ঞাস্য ব্যাপার। নেক্সট, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে এই যে এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি যেটার কথা বললাম, যে যে বিভিন্ন বেশ কিছু রাজ্যেই, ভারতের বেশ কিছু রাজ্যেই এটা ছিল যে এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি, কৃষকরা সেখানেই তাদের জিনিসগুলো বিক্রি করত। তাহলে এবার যেটা বলা সেটা হচ্ছে যে এই ফার্ম বিলের মাধ্যমে যেটা যেটা বললাম আর কি, যে এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটির বাইরেও কৃষকরা বেচতে পারবে, তা এরকম কোনো বাধ্যবাধকতা থাকবে না যে সেই কমিটিকেই এই জিনিসগুলি বেচতে হবে। তাহলে এক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে এই এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি, এদের ক্ষমতাটা কমে যাওয়ার ফলে বা এদের ভ্যালুটা কমে যাওয়ার ফলে এই সংস্থাটি একেবারেই ভিত্তিহীন হয়ে পড়তে পারে, এবং কৃষকদের ক্ষেত্রে যে একটা অভিভাবক স্বরূপ যে সংস্থাটা কাজ করতো, এই যে সংস্থাটা এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি, এই সংস্থাটা সরে যাওয়ার ফলে কৃষকরা কিন্তু অবশ্যই কিন্তু একটা সমস্যায় পড়তে পারে, যেটা ভারতের মতো উন্নয়নশীল দেশে, ডেভেলপিং কান্ট্রিতে এটা কিন্তু অবশ্যই একটা সমস্যাজনক, যেটা আমেরিকা বা ইউরোপের তথাকথিত বড়লোক দেশগুলিতে বা ইউরোপের তথাকথিত উন্নত দেশগুলিতে এই জিনিসগুলো হয়তো অতটা সমস্যা নয়, কিন্তু ভারতের মতো দেশে কৃষকদের ক্ষেত্রে অভিভাবক স্বরূপ সরকারের উপস্থিতি, এটা কিন্তু অবশ্যই একটা দরকার। কিন্তু এই ফার্ম বিলের মাধ্যমে সেই জিনিসটা কিন্তু রিডিউস হয়ে যাচ্ছে।
এবার আরেকটা ব্যাপার যেটা সেটা হতে পারে যে উম, এই যে বড় বড় কোম্পানি যে কৃষকদের কাছ থেকে জিনিস কিনে নেবে, এর ফলে কিন্তু ডিরেক্টলি যে জিনিস কিনে নেবে বড় বড় কোম্পানি, বড় বড় সংস্থারা, এর ফলে কিন্তু কৃষকদের ওপর শোষণের মাত্রাটা বৃদ্ধি পেতে পারে। এর বেশ কিছুটা আমরা ইতিহাসে পড়ে দেখেছিলাম 1853 সাল নাগাদ নীল চাষীদের সময়, যেই সময় বড় বড় কোম্পানি বড় বড় নীল চাষি মানে নীলকর সাহেবরা কৃষকদের থেকে জোর করে তাদের ইচ্ছা মতো অন্য কোনো পণ্য উৎপাদন না করে কেবলমাত্র নীল উৎপাদন করাতো, সেটা তাদের বাহুবলে করতো, যেহেতু তাদের টাকা পয়সার জোর ছিল বা ক্ষমতার জোর ছিল, এরকম কারণে তারা কিন্তু সেই জিনিসগুলো করাতো। তো এক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হতে পারে, যখন বড় বড় কোম্পানিগুলো যখন ডিরেক্টলি কৃষকদের সঙ্গে এখানে ইন্টারফেয়ার করবে, সেক্ষেত্রে তারা কিন্তু একটা এরকম পরিস্থিতি ক্রিয়েট করতে পারে যে তারা তাদের সুবিধা মতো দ্রব্যই কেবলমাত্র কৃষকদের দিয়ে উৎপন্ন করাবে, অন্যান্য দ্রব্য কৃষকদের দিয়ে উৎপন্ন করাবে না। এর ফলে কিন্তু কৃষকদের অবশ্যই একটা বড়সড় ক্ষতির বা বড়সড় শোষণের, কৃষক শোষণের একটা বড়সড় সম্ভাবনা এক্ষেত্রে দেখা যাচ্ছে। আর একটা যেটা ব্যাপার হতে পারে যে, যদিও আমরা এটা বললাম যে একটা সমঝোতা বোর্ড বা কনসিলেশন বোর্ড থাকবে কৃষকদের সঙ্গে আহ, কোম্পানিগুলি চুক্তির সময়, তবুও একটা ব্যাপার আমাদের এক্ষেত্রে মাথায় রাখতে হবে, বাস্তবিক ব্যাপার, যেটা হয়তো অফিসিয়ালি হাতে কলমে হবে না, বাট এটা একটা বাস্তবিক ব্যাপার যে এই সমস্ত বড় বড় কোম্পানিগুলো, এই সমস্ত বড় বড় কোম্পানি কিন্তু অনেকটাই দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করে। তাহলে এই দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করার এর ফলস্বরূপ যেটা হতে পারে সেটা হচ্ছে সরকারও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এই সমস্ত কোম্পানির কোনো অন্যায্য দাবিকে অনেক সময় সেটা মেনে নিতে বাধ্য হয়। এরকম একটা যদি পরিস্থিতি হয় যে কৃষকরা মানে বিভিন্ন আইন বহির্ভূত উপায় তাদের শস্য আহ, আহ, উৎপন্ন শস্য কোম্পানিকে বেচতে বাধ্য হচ্ছে, সেরকম ক্ষেত্রে যদি তারা সেই সরকার নিয়ন্ত্রিত সমঝোতা পর্ষদের দ্বারস্থও হয়, সেই পর্ষদ কিন্তু সেক্ষেত্রে কতটা কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারবে সেটাও কিন্তু অবশ্যই একটা সন্দেহের বিষয়। তাহলে মোটামুটি এই ফার্ম বিলের ক্ষেত্রে এই সমস্ত দিকগুলো কিন্তু কৃষকদের ক্ষেত্রে অবশ্যই ড্রব্যাক হয়ে উঠতে পারে, এটাও কিন্তু অবশ্যই আমাদের নজরে রাখতে হবে। এবারে আমরা একটা জিনিস দেখে নিই যে এই ফার্ম বিলের ক্ষেত্রে বিভিন্ন রাজ্য সরকারগুলি তারা কি কি ধরনের বিরোধ প্রকাশ করতে বা বিরোধ প্রকাশ করতে পারে, বা এই ফার্ম বিলের বিরুদ্ধে তাদের কি বলার থাকতে পারে। তো এই ফার্ম বিলের ক্ষেত্রে রাজ্য সরকারগুলির একটা বড় বা প্রধান বক্তব্য যেটা হতে পারে, বিরোধের একটা প্রধান বড় এবং অবশ্যই একটা বড় ভ্যালিড পয়েন্ট যেটা হতে পারে সেটা হচ্ছে যে ভারতীয় সংবিধান অনুযায়ী, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন, এগ্রিকালচার ইজ ইন স্টেট লিস্ট, মানে কৃষিটা পড়ছে হচ্ছে রাজ্য তালিকায়। তো যেহেতু কৃষি রাজ্য তালিকায় পড়ে, সেহেতু কি করে কেন্দ্র একতরফাভাবে, সম্পূর্ণরূপে একতরফাভাবে রাজ্যগুলির মতামত না নিয়ে এরকম একটা ফার্ম বিল পেশ করতে পারে বা ফার্ম বিল পাস করতে পারে, এটা কিন্তু অবশ্যই একটা বড় ব্যাপার রাজ্যগুলির ক্ষেত্রে। এটা কিন্তু অবশ্যই একটা বড় হাতিয়ার যে কি করে রাজ্যের একটা বিষয় এক সম্পূর্ণ একতরফা ভাবে কোনো রকম আপৎকালীন বা জরুরিকালীন পরিস্থিতি ক্রিয়েট হওয়া ছাড়াই কি করে এরকম একটা বিল সরকার পেশ করতে, কেন্দ্রীয় সরকার পাশ করিয়ে নিতে পারে, সেটা কিন্তু অবশ্যই রাজ্য সরকারগুলি সেটা কিন্তু একটা বক্তব্য থেকেই যাচ্ছে, মানে রাজ্য সরকারগুলি অবশ্যই কিন্তু এই জায়গাটার একটা বিরোধিতা করছে। আর একটা যেটা বড় ব্যাপার, এই ব্যাপারটা বিশেষ করে পাঞ্জাব হরিয়ানা এই দুটো রাজ্যে খুব প্রচন্ড পরিমাণে হচ্ছে, অন্যান্য রাজ্যেও হয়, বাট পাঞ্জাব হরিয়ানায় যেটা বিশেষ করে, যেটা পাঞ্জাব হরিয়ানা রাজ্যের ক্ষেত্রে যেটা বিশেষ করে বলতে লাগে সেটা হচ্ছে যে এই যে এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটির কথা বললাম, এই এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি এই পাঞ্জাব আর হরিয়ানা রাজ্যে, এই দুটো রাজ্যে কিন্তু এই এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটির একটা বিশাল নেটওয়ার্ক রয়েছে, মানে বলা যায় এই দুটি রাজ্যে রাজ্যের কৃষি ব্যবস্থার প্রায় পুরোটাই দখল করে রয়েছে এই এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি। ফলে এই এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটির থেকে এই দুটি রাজ্যের কিন্তু যথেষ্ট আয়ও হয়। ফলে এই এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি, এই ব্যবস্থাটি, এই সংস্থাটি যদি নিষ্ক্রিয় হয়ে পড়ে বা বেশ কিছুটা কর্মক্ষম হয়ে পড়ে, তাহলে রাজ্য সরকারগুলির আয় কি হবে, মানে রাজ্য সরকারগুলির আয় যে বেশ কিছুটা কমে যাবে, এক্ষেত্রে কিন্তু কোনো সন্দেহই নেই। এবং এটাই কিন্তু একটা বড় কারণ যেটা আমরা দেখছি যে দেশের অন্যান্য রাজ্য বাদ দিয়ে পাঞ্জাব হরিয়ানা এই দুটো রাজ্যে কিন্তু ফার্ম বিল নিয়ে প্রতিরোধটা সব থেকে বেশি জোরদার হচ্ছে। এটাই হচ্ছে কিন্তু পাঞ্জাব ও হরিয়ানায় ফার্ম বিল নিয়ে জোরদার প্রতিরোধের একটা অবশ্য কারণ।
তাহলে আমরা এই ফার্ম বিল বা কৃষি বিলের ভালো খারাপ উভয় দিকগুলি নিয়েই আমরা বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে এই ভিডিওটাতে আলোচনা করলাম। ফার্ম বিলের ভালো খারাপ উভয় দিকগুলি এই ভিডিওটাতে তোমাদের সামনে তুলে ধরলাম। এবারে এই ফার্ম বিল দেশের কৃষকদের পক্ষে সত্যিই উপকার হবে, না কৃষকদের ক্ষেত্রে সত্যি মানে কৃষকরা এর ফলে অবশ্যম্ভাবীভাবে ক্ষতির সম্মুখীন হবে, এটা তো অবশ্যই সময় বলবে, এটা এখন বলা যায় না। তো যাই হোক, তোমরা অবশ্যই কিন্তু এই পয়েন্টগুলি ভালো করে খেয়াল রেখো। তোমাদের সামনে যে সমস্ত পরীক্ষাগুলো আছে, ধরো আইসিডিএস মেন্স, ডব্লিউবিসিএস মেন্স, মিসেলেনিয়াস মেন্স, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু এই ফার্ম বিলের এই জিনিসটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে উঠতে পারে। ফ্রেন্ডস, গাইড ডব্লিউবিসিএস এর এই ভিডিওটা আমরা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা শেষ করার আগে একটা দুটো কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আজকের এই ভিডিওটা নিয়ে বা ভিডিওটার টপিক নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে বা তোমাদের কোনো অপিনিয়ন থাকে বা তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে এনিথিং, সেটা তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর তোমরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো তোমরা অবশ্যই ভিডিওটা একবার লাইক করবে। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে একটা কথা বলে রাখি যে তারা অবশ্যই চ্যানেলটা একবার এই আমাদের ইউটিউব চ্যানেলটা একবার ভালো করে ঘুরে এসো, এবং ঘুরে এসে যদি তোমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও। তাহলে কি হবে, তাহলে তোমরা আমাদের যে কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশনটা পেয়ে যেতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখনের ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে আবার তোমাদের সামনে অন্য আর একটা নতুন ভিডিও নিয়ে এসে হাজির হব, এই কথা দিলাম। তাহলে বন্ধুরা, এখনের মতো ধন্যবাদ।